এখন বিকেলে। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশ থাকার অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি যেসব সন্দেহভাজন কর্মকর্তাদেরও খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি ছেড়ে দেশ গঠনের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন। নাহিদ বলেন, আক্তার হোসেনের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভিতর ও বাহিরে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত বলে সন্দেহ করেন নাহিদ ইসলাম। গতকালকে ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোষরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের বিষয় টেনে এনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। ইসি থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনও শাপলার প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল। যে আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এনসিপির শক্তিমত্তার যাচাই ভোটের মাঠে হবে বলেও হুঁশিয়ারি বার্তা দেন তিনি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। 30টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করেছে জামাত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য অসত্য ও প্রতিহিংসা পরায়ণ বলে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী। মঙ্গলবার বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদের এমন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। কার কাছে আসন দাবি করা হয়েছে সেই প্রমাণ জাতির কাছে উপস্থাপনের দাবি জানায় দলটি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বিএনপির দায়িত্বশীল পদে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য অত্যন্ত হতাশাজনক। আমাদের কাছে খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা দায়িত্বশীল পদে তিনি আছেন, তিনি এটা কিভাবে বলেন। আমরা এই নিউজের ব্যাপারে বলতে চাই যে এটা একটি অসত্য এবং এটা বানাওয়াট তথ্য দিয়েছেন। এই ধরনের কোনো পর্যায়ে কোনো আলোচনা আমাদের সাথে হয় নাই। জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পিআর নয়, জনগণের পছন্দের পদ্ধতিতেই নির্বাচন চায় বিএনপি। এদিকে আসন্ন নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত কাউকে মনোনয়ন বা সবুজ সংকেত দেয়নি বলে নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার।
স্বাভাবিকভাবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। প্রাসঙ্গিক হয়ে ওঠে আসন ছাড় কিংবা ভাগাভাগির বিষয়টি। গত 2 দিন এই নিয়েই তর্ক বিতর্ক রাজনীতির মাঠে। বিএনপির সবুজ সংকেত পেলেন যারা, শিরোনামে খবরও প্রকাশিত হয় পত্রিকায়। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত কাউকে বিএনপির মনোনয়ন কিংবা সবুজ সংকেত দেওয়া হয়নি। একটি মহল পত্রিকায় অপপ্রচার করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে উল্লেখ করে এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদিকে দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন বলেন, পিআর নয়, দেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতেই সমর্থন করে বিএনপি। বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখল না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচন পেছানোর চেষ্টা করছে জামাত। রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য এই আওয়ামী লীগের দোষদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এতদিন আন্দোলন করেছি ভোটের অধিকারের মধ্য দিয়ে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। দলটিকে বিকল্প জানাতে বলেছেন ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে পাওয়ার কথা জানায় ইসি সচিব। শীঘ্রই রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত সহ আগামী 28 সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে সংলাপ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে কমিশন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না। দল নিবন্ধনের আবেদনের পর থেকেই শাপলা প্রতীক নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসছিল এনসিপি। প্রাথমিক পর্যায়ে প্রতীক হিসেবে শাপলার পাশাপাশি কলম ও মোবাইল প্রতীক চাওয়া হলেও দলটি পরবর্তীতে সিদ্ধান্তে পরিবর্তন এনে প্রতীক হিসেবে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা চেয়ে আবেদন করে। যদিও নির্বাচন কমিশন শুরু থেকে জানায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। কমিশনের দল নিবন্ধনের তালিকায় এনসিপির নাম থাকলেও প্রতীক নিয়ে রয়েছে যদি কিন্তু। মঙ্গলবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফ থেকে আবারও স্পষ্ট করা হয়, ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি দেওয়ার সুযোগ নেই। এ সময় এনসিপিকে শাপলার বিকল্প জানাতে বলেন ইসি সচিব। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে শীঘ্রই রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্তে কাজ করছে কমিশন। আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিং এর জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে।
যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে রোডম্যাপ অনুযায়ী আগামী 28 সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতে এই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবার আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলাকে অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশের মাটিতে আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী হামলা বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বাংলাদেশ হাই কমিশনের, বলছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। সোমবার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কারণে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। বিক্ষোভের এক পর্যায়ে গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মারে আওয়ামী দোসরদের একজন। বিদেশের মাটিতে আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এমন বিবৃতি দিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। বিবৃতিতে দায়িত্বে অবহেলার দায়ে অবিলম্বে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সব কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতির দাবি জানান তারা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেছেন, সরকারের অতিথিদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দূতাবাসের, তারা তা করতে ব্যর্থ হয়েছে। একই অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। পরে হোটেলের সামনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। বলেন, হাসিনার গুলিতেও তারা পিছু হটেনি, সামান্য ঘটনায় তাদের মনোবল ভাঙা যাবে না। এনসিপি নেতা এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে, এটাতে আমরা আর অবাক হই না। এছাড়া জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের ওপর এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। পরে ডিম ছোড়ার দায়ে মিজান নামের ওই ব্যক্তিকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ।
সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আন্দোলন দমনে গত বছরের 17 জুলাই ওয়্যারলেস বার্তায় ডিএমপির সব ইউনিটকে ছাত্রদের সমাবেশ দেখা মাত্র চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এমন সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পুলিশের এই কর্মকর্তা তার সাক্ষ্যতে বলেন, সেদিন ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনারের সাথে যুক্ত ছিলেন তৎকালীন রামপুরা থানার ওসি। পরে ট্রাইব্যুনালে সেই অডিও বার্তা শোনানো হয়। এদিন আন্দোলন দমনে 20 জুলাই ও 4 আগস্ট হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার অডিও বার্তা ফরেন্সিক করে তাদের নিজেদের সেই প্রমাণ তুলে ধরেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন দুটা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। ডাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ নিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ক্ষোভ ঝাড়লেন পরাজিত প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে এসব অভিযোগ নিয়ে সরাসরি ভিসি কার্যালয়ে উপস্থিত হন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ 3 প্যানেলের বেশ কয়েকজন। এ সময় ভোটার উপস্থিতির তালিকা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নির্বাচনের 15 দিন পরও এই বিষয়ে প্রশাসন কোনো সদুত্তর দিতে না পারেনি বলেও অভিযোগ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। ডাকসু নির্বাচনের পেরিয়েছে 15 দিন, কিন্তু এর মাঝে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু না হবার অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনের নানা অভিযোগ নিয়ে 3টি প্যানেলের পক্ষ থেকে ভিসির কার্যালয়ে উপস্থিত হন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ বেশ কিছু প্রার্থী। ভিসির কার্যালয় থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ভোটার উপস্থিতির তালিকা প্রকাশে গড়িমসি সন্দেহ বাড়াচ্ছে। নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। নির্বাচনের 15 দিন পরেও প্রশাসন অভিযোগের ভিত্তিতে কোনো সদুত্তর দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্নআউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে। বাক্সার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের একই সময় বলেন, নির্বাচিত প্রার্থীদের নিয়ে সংশয় নয়, নির্বাচন কমিশন নিয়ে সংশয় আছে। প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয় দ্বারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফরমালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। বিভিন্ন প্রার্থীর অভিযোগের ব্যাপারে ডাকসুর নবনির্বাচিত ভিপির কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অভিযোগের বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা কেবলই প্রশাসনের। নির্বাচন আমাদের যে সেন্টারগুলো ছিল সেখানে পোলিং এজেন্ট ছিল, সেখানে অবজারভার ছিল, সেখানে সাংবাদিক প্রতিনিধিরা ছিল এবং সবাই ভোট গণনার সময় একসাথে ছিল। তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025 ফাইনাল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের জন্য। এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে। পরিষ্কার কথা। As long as you are there, we are there.
শখ করে এই যন্ত্রণা কেউ মাথায় নেয় না, ভালোবেসে নিয়েছি, সো মেক ইউজ অফ ইট। এছাড়াও শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। পোষ্যকটা পুনর্বহাল এবং উপাচার্য ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচু তলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফলে জরুরি সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, ফৌজদারি আইনে বিচারেরও দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। তবে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জামাতপন্থী শিক্ষকরা। অচল অবস্থা নিরসনে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুর 12:30টায় বৈঠক করে রাবি কর্তৃপক্ষ, কিন্তু আসেনি কোনো সমাধান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা দ্রুতই কাজে ফিরবেন কর্মকর্তা কর্মচারীরা। এই ন্যায় বিচারের জন্যই মূলত আমাদের শাটডাউন এবং আমাদের কর্মসূচি চলছে। দেখেছেন টোটাল প্রশাসনিক কাজকর্ম সব জায়গায় বন্ধ আছে, একাডেমিক ভবন বন্ধ আছেন। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন। 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের আজকে তৃতীয় দিনের মতো শাটডাউন চলছে এবং এখানে সকল দাপ্তরিক কাজ এবং ক্লাস পরীক্ষা সহ সকল কিছু বন্ধ থাকবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। রাষ্ট্র নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নির্বাচনের তারিখ পিছিয়ে একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মঙ্গলবার বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই অভিযোগ জানান। এতে বলা হয়, 3 দফা তারিখ পরিবর্তনের পর চলতি মাসের 25 সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রশাসন নিজেদের তৈরি করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অজুহাতে আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর নির্বাচনের দিন নির্ধারণ করেছে। ছাত্র শিবিরের দাবি, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ। রাষ্ট্র নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় সংগঠনটি। এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও করেছে ছাত্র শিবির। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার পুরো অর্থায়ন করবে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। দ্রুত কার্য সম্পাদন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দরপত্র আহ্বান না করে ইউএনডিপির মাধ্যমে এসব বডি ক্যাম কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় বাজেট নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ডলার কিনছে। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা 1 টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে থেকে। এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। দেশে প্রথমবারের মতো ডিপো থেকে পাইপলাইনে বিমানবন্দরের জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হলো। পদ্মা অয়েলের পতেঙ্গা ডিপো থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি সচিব। মাত্র 2 ঘন্টায় 2.25 লাখ লিটার জেট ফুয়েল সরবরাহ করা হবে ডিপোতে। বিপিসি চেয়ারম্যান বলেন, এতে শুধু খরচই কমবে না, নিরাপদ ও নির্বিঘ্ন হবে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ, কমবে সিস্টেম লস।
সেই সঙ্গে জহুরুল হক ঘাঁটিতে বিমান বাহিনীর ডিপোতে জেট ফুয়েলের মজুদ গড়ে তোলা সম্ভব হবে। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে 60টি ফ্লাইট ওঠানামা করে। দৈনিক জেট ফুয়েলের চাহিদা প্রায় 2.5 লাখ লিটার। এতদিন চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডিপো থেকে ট্যাগলরিতে করে জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হতো। পরে রিফুয়েলারের মাধ্যমে সরবরাহ করা হতো উড়োজাহাজে। এক্ষেত্রে চাহিদার পুরো জ্বালানি সরবরাহে সময় লাগত প্রায় 12 ঘন্টা। দুর্ঘটনা, ধর্মঘট সহ নানা দুর্যোগে ব্যাহত হতো সরবরাহ। এই সমস্যা নিরসনে পদ্মা ওয়েল থেকে ভূগর্ভস্থ পাইপলাইনে সরাসরি বিমানবন্দরের এভিয়েশন ডিপোতে জেট ফুয়েল সরবরাহের প্রকল্প নেয় বিপিসি। এ সময় বিপিসি চেয়ারম্যান বলেন, এতে বছরে সাশ্রয় হবে 4 কোটি টাকা। জ্বালানি তেলের চুরি ও অপচয় কমবে। সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন হবে জ্বালানি সরবরাহ। বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি পর্যন্ত পাইপলাইন বিস্তৃত হওয়ায় বিমান বাহিনীকে তাদের উড়োজাহাজে জ্বালানি নিতে আর বিমানবন্দরে আসতে হবে না। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েল ডিপো এবং বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটিগুলো অটোমেশনের আওতায় আসছে। ইতোমধ্যে আমরা একটা অটোমেটেড ডিপো কুমিল্লাতে স্থাপন করেছি। সো মানুষ মানে আমাদের হাতের স্পর্শর আর সুযোগ থাকবে না বা প্রয়োজন হবে না। আমাদের কন্ট্রোল রুমে বসে আমাদের কর্মকর্তারা এই কাজগুলো পরিচালনা করতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিমানবন্দর ও বিমান বাহিনীর জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ল। ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পেলে বা চাহিদা বাড়লেও জেট ফুয়েল সরবরাহে ঘাটতি হবে না। আজকের এই আধুনিক পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সেই চাহিদা পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে, জরুরি প্রয়োজনে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে এবং কৌশলগত দিক থেকে বাহিনীর প্রস্তুতি আরও সুসংহত হবে। আগামীতে দেশের সব বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প নেওয়া হবে। সেই সঙ্গে সারা দেশে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাপনা অটোমেটেড করা হবে বলেও জানান জ্বালানি সচিব। পর্যায়ক্রমে আমরা আমাদের অন্যান্য বিমানবন্দরগুলিতেও আমাদের সুবিধা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করব। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। 8 ইঞ্চি ব্যাস ও 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ সহ পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 170 কোটি টাকা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বিশেষ শিশুদের খেলনার বাজার 2030 সাল নাগাদ পৌঁছাবে 18,30,000 কোটি টাকায়। অথচ এতে বাংলাদেশের হিস্সা সামান্যই। নানামুখী আইনি জটিলতা, কাঁচামালের উচ্চ শুল্ক, আমদানি নির্ভর প্যাকেজিংয়ে রপ্তানিতে নানা চ্যালেঞ্জে পড়তে হচ্ছে নতুন উদ্যোক্তাদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন বাস্তবতার মধ্যেও 2030 সাল নাগাদ 5,669 কোটি টাকার খেলনা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ, যা চাহিদার তুলনায় অনেক কম। আরও জানাচ্ছেন দেলোয়ার দুলন। দেশীয় খেলনা শিল্প শিশুর বিনোদনের পাশাপাশি হাতছানি দিচ্ছে রপ্তানিতে নতুন সম্ভাবনার। বর্তমানে 88টি দেশের 939 কোটি টাকার খেলনা রপ্তানি করছে বাংলাদেশ। যদিও 2032 সাল নাগাদ বিশ্বে খেলনার বাজার ছাড়াতে পারে 18,30,000 কোটি টাকা। স্থানীয়ভাবে দেশে খেলনা শিল্পের বিনিয়োগ প্রায় 500 কোটি টাকা। 2030 সালের মধ্যে যা বেড়ে ছাড়াতে পারে 1000 কোটিতে। বর্তমানে দেশে 147টি দেশি কারখানায় খাতটি ঘিরে জড়িয়ে আছে প্রায় 20,000 শ্রমিক, যাদের 80% নারী। অন্যদিকে উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে থাকা চীন ছোট খেলনা উৎপাদন থেকে সরে আসায় বাংলাদেশের জন্য তৈরি হয়েছে রপ্তানিতে নতুন সম্ভাবনা। 2030 সাল নাগাদ 5,669 কোটি টাকার খেলনা রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের, যদিও তা বৈশ্বিক চাহিদার বিপরীতে সামান্য।
মঙ্গলবার রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিষয়টি উঠে আসে। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, খেলনা শিল্প কেবল রপ্তানির বৈচিত্র্য অবদান রাখছে না, বরং নারী কর্মসংস্থান ও টেকসই অর্থনীতির ভবিষ্যতেও বড় ভূমিকা রাখবে। চায়নাতে যাই, তাইওয়ান যাই, সিঙ্গাপুরে যাই, যেখানে আমরা যাই, we find manufacturer is one person, but exporter, trading companies, there is many. 5 জন, 6 জন, 7 জন, 10 জন ম্যানুফ্যাকচারিং করতেছেন, এক্সপোর্ট করতেছেন, ট্রেডিং হাউস। সো আই রিকোয়েস্টেড হিম টু প্রমোট এ পলিসি ফর দ্য ট্রেডিং হাউসেস। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে প্রচুর খেলনা রপ্তানি হলেও এখনও এই শিল্প আমদানি নির্ভর। তাই শিল্পকে বহুমুখীকরণ ও নতুন নতুন উদ্ভাবন ঘটিয়ে আনতে হবে প্রযুক্তির ছোঁয়া। প্লাস্টিকের খেলনা শিল্পের উপকরণ আমদানিতে এখনও সঠিক নীতিমালা না থাকায় হতাশা প্রকাশ করেন তারা। মেড ইন বাংলাদেশ, মেড উইথ কেয়ার, সামথিং লাইক দ্যাট, যেন আমরা আমাদের যে স্পেশাল যে প্রপোজিশনটা, এটার জন্য আমরা গ্লোবালি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে পারি আর কি। এই ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখতে হলে আমাদের পলিসিটা এবং যারা এটাকে লিড পয়েন্ট দিচ্ছেন, যারা এখানে চেয়ারে আছেন, আমার মনে হয় আমাদের দিকে সুদৃষ্টিতে তাকানো উচিত, ম্যানুফ্যাকচারের দিকে তাকানো উচিত। এ সময় সম্ভাবনাময় খেলনা শিল্পকে এগিয়ে নিতে আইনি জটিলতা নিরসনের প্রতিশ্রুতি দেন এনবিআর সদস্য মুবিনুল কবির। করবাই নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেমশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। আগামী বছরই তো আমরা বাজেট শুরু করব, বাজেট ডিসকাশন শুরু হবে, তখন আপনারা আপনাদের ইয়েগুলো রেইজ করতে পারেন আমাদের সাথে, আমরা সহানুভূতির সাথে বিবেচনার জন্য চেষ্টা করব। দেশে প্লাস্টিক, চামড়ার পরই রয়েছে খেলনা খাতের অবস্থান। পরিবেশ বান্ধব শিল্পে পরিণত করতে প্লাস্টিককে টক্সিক কেমিক্যাল ফ্রি রাখার পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমও সহজ করার দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমা দেশগুলোতে আরও এক ধাপ এগুলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্স সহ আরও 6 দেশ স্বীকার করে নিল ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকার। এদিকে গাজা নিয়ে আলোচনায় 8 মুসলিম অধ্যুষিত দেশের নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রত্যাখ্যান করেই ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সোচ্চার হলেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের একদিন পরেই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেল আরও 6 দেশের। যুক্তরাজ্যের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্স সহ আরও 6 দেশ স্বীকার করে নেয় ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের অধিকার। সোমবার সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে আসে এ ঘোষণা। মধ্যপ্রাচ্য সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। ফিলিস্তিনকে এদিন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মাল্টা আর মোনাকো। Il reviendra aussi à l'État de Palestine de rendre espoir à sa population éprouvée par des années de violence, d'occupation, mais aussi de division et d'incurie. Il lui reviendra donc d'offrir à son peuple un cadre d'expression démocratique renouvelé et sécurisé. প্রায় 66,000 ফিলিস্তিনিকে হত্যা আর ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞ রুখতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হলেও আগ্রাসন চালিয়ে যেতে এখনও বদ্ধপরিকর ইসরায়েল। You're trying to leave the hostages behind. We will not forget them. This war will not end with hostages still in Gaza. Before October 7th, there was a debate about that in Israel. After October 7th, it's off the table. এদিকে ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জনমত জোরালো হতে থাকায় পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের জবাবে পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষিদ্ধ করার কথা ভাবছে ওয়াশিংটন। অন্যদিকে গাজা নিয়ে আলোচনায় 8 মুসলিম অধ্যুষিত দেশের নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং উপত্যকার শাসক দল হামাসকে বাদ দিয়ে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠনে তহবিল নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। নুজহাত কামাল, এখন,
বিশ্ব। শেষ করছে এখন বিকেল, জানাবো শীর্ষ সংবাদগুলো। ভারতীয় মিডিয়ায় ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াত এনসিপির। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নাহিদের। নির্বাচন পেছানোর চেষ্টা করছে জামায়াত, অভিযোগ বিএনপির। প্রার্থী ঘোষণার সময়ও দলটি পিআর চায়নি, এখন কেন আবদার, প্রশ্ন নেতাদের। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানালেন ইসি সচিব। তালিকায় না থাকায় বিকল্প প্রস্তাব জমার নির্দেশ, শীঘ্রই নতুন দলের নিবন্ধন। নিয়োগে আক্তারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এনসিপি, জামায়াত, বিএনপির। দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই, বলছেন নেতারা। এবং ডাকসুতে অনিয়মের অভিযোগ নিয়ে ভিসির কাছে আবিদ উমামা কাদেররা। ভোটার উপস্থিতির তালিকা না দেয়ায় ক্ষোভ, খতিয়ে দেখার ইখতিয়ার প্রশাসনের, বললেন ভিপি সাদিক। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.